হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আমি কিন্তু উঠে আজকে বাহিরের কাজটায় আগে ধরেছি। তো বাটিতে ভাত ছিল, তো ভাত আর ডাস্টবিনে না ফেলে তো আমি এখানে পাখিদের খাবার দিয়ে দিলাম। আর দেখা গেছে যে এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ভাত থাকলে ভাতের ভিতরে না দিয়ে চালের উপরে দিয়ে দেই, অনেক পাখি এসে খায়। তো ওটা দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে এসেছেন প্লিজ চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এদিকে কিন্তু আমি উঠান ঝাড় দিয়ে থাল বাসন সব কিন্তু অফ ক্যামেরাতে মেজে নিয়েছি। মেজে নিয়ে তারপর কিন্তু আমি এখানে রোদে শুকাতে দিয়েছি আর কি। তো দিয়ে এসে আগে ভাবলাম যে আগে একটু মানে ভাপা মিষ্টিটা খাই। তো ভাপা মিষ্টিটা আমার কাছে এত এত ভালো লাগে কি আর বলবো। এই যে আপনাদের দেখাচ্ছি, এরকম চিতই পিঠার মতো একটু কিন্তু আমার কাছে মনে হয় ওই যে দুধের যে শর্ট থাকে ওরকম টাইপের কিছু। আদৌ জানি না এটি কেমনে বানাই, কি সত্যি জানি না, কিন্তু খেতে আমার কাছে তো ভীষণ মজার লাগে। আর এটা আমি কোনো দিন খাইনি, এই পাহাড়ি এলাকায় এসে খাওয়া আমার কাছে বেশ ভালো লাগে। তো এইদিকে কিন্তু আমি একটু মিষ্টি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে ভাবলাম যে রুমটা গুছিয়ে নেই। দেখা যায় যে আমার বিছানাটা ওঠাতে একটু দেরিই হয়ে যায়, কারণ আমি বাহিরের কাজ সারলেও দেখা যায় পরে এসে বিছানাতে একটু শুয়ে থাকি। তো এর জন্য কিন্তু বিছানাটা ওঠাতে একটু দেরিই হয়ে যায়। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু ইদানিং শীত একটু কমই লাগছে। তো আগের তুলনায় শীত কিন্তু অনেকটাই কমে গেছে। তো প্রচুর রোদ ওঠে আর দেখা যায় যে আগের তুলনায় শীত কমেছিল, আবার আজকে থেকে মনে হচ্ছে হালকা হালকা শীত একটু বাড়ছে আর কি, মানে বাড়তেছে। তো হয়তো বা এরকম বাড়তে বাড়তে কবে জানি আবার একদম কুয়াশায় ভর্তি হয়ে যাবে, জানি না কবে কি হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি পর্দাটা একটু এলোমেলো হয়েছিল, পর্দাটা গুছিয়ে নিয়েছি, মানে একটু সুন্দর করে দিয়েছি। পর্দাগুলো কেমন লাগছে একটু জানাবেন। তো রুমের সম্পূর্ণ কাজ শেষ করে আমি চলে আসছি আজকে একটু আমার জন্য নাস্তা বানাতে। তো নাস্তা বলতে ডিম দিয়ে ব্রেড দিয়ে খাবো। তো আমার কাছে না এই খাবারটা ভীষণ ভালো লাগে, কার কাছে কেমন লাগে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার দেখা যায় কখন কি ভালো লাগে আমি নিজেই বলতে পারি না। তো যাই হোক, এইদিকে কিন্তু 2টা ডিম নিয়েছি, ডিম নিয়ে আর একটা কাঁচামরিচ কেটে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে তারপর ডিমটা হালকা একটু লবণও দিয়েছি। তো ডিম কাঁচামরিচ এগুলা দিয়ে আমি কিন্তু ব্রেড ওই ডিমের ভিতরে গড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তো এখানে 3 স্লাইস আমি ভেজে নিচ্ছি ডিম দিয়ে, তো এতেই আমার হয়ে যাবে আর কি। তো এদিকে কিন্তু আমি ব্রেড ডিম খেয়ে তারপর কিন্তু আমি অন্য কাজে লেগে পড়ব। এই যে ফাইনালি ভেজে নিয়েছি, দেখতে যেমন সুন্দর, আমার কাছে খেতে ভীষণ ভীষণ মজার লাগে। কার কাছে কেমন লাগে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এদিকে কিন্তু আমি সকালের খাবারটা খেয়ে নিচ্ছিলাম, আর সচরাচর খেতেও ইচ্ছে করে না। তো আজকে কিন্তু ভাবলাম যে না, ব্রেড আছে তো ব্রেড আর ডিম দিয়ে খেয়ে নেই। তো যেই ভাবা সেই কাজ। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে আসছি রান্না করব, এই নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো নতুন আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তো এগুলা ভাবলাম যে একটু ভালো করে ধুয়ে নেই, ধুয়ে তারপর একবারে রান্নার কাজে চলে যাব। মুরগির মাংস ধুয়ে নিয়েছি, এদিকে আলু পেঁয়াজ এগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর এই বাটিতে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু গরম মশলার গুঁড়া করেছি। তো এই গরম মশলাটা এখানে ছিল জিরা,
কয়েকটা তেজপাতা, তারপর দারচিনি আর সাদা এলাচ, এই 4টা দিয়ে আমি গুঁড়া করি সব সময় সচরাচর। তো এটি কিন্তু হালকা তেলে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি এক ভাবির বাসায়। তো যাই হোক, সেগুলো আমি বয়ামে ভরে নিলাম, একটাতে রেখে দিলাম, আরেকটাতে সবসময় রান্না করার জন্য রেখে দিয়েছি। কারণ একটাতে থাকলে বারবার খোলা হলে দেখা যায় গ্রানটা একটু কমে যায়, এর জন্যে। তো এইদিকে আবার ফ্রিজ থেকে আমি এখানে রসুন আদা একসঙ্গে ব্লেন্ড করা, তো সেটাও বের করে নিয়েছিলাম। তো দেখছিলাম যে নরম হয়েছে কিনা, দেখলাম যে হ্যাঁ হয়েছে হালকা। তো এগুলা কিন্তু আমি আবার অন্য মানে 2 বাটিতে রাখবো, আবার মানে একটাতে একবারে রেখে দিয়েছিলাম, এর জন্য ভর্তি হয়ে গেছে একদম। আর এটা সচরাচর কিন্তু ডিপ থেকে বের করে মানে গলানো মুশকিল। তো নরম যেহেতু হচ্ছে, আর একটু হোক, তারপর কিন্তু 2টা বাটিতে রেখে দিব। এখানে কিন্তু আমি বাটা মশলা কষিয়ে নিয়ে তারপর কিন্তু হালকা একটু পানি দিয়েছি, দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হলুদ, মরিচের গুঁড়া, লবণ, এগুলা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো মুরগির মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, নিয়ে তারপর কিন্তু আমি আলুটাও দিয়ে দিব, যেহেতু মুরগির মাংস বেশি সময় লাগে না সিদ্ধ হতে। তো এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তার ঝোলের পানি উঠে গেছে, মানে মাংসের থেকে যে পানিটা উঠেছে, তো সেটাই কিন্তু নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছিলাম। তো শুকিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। দেখা যায় যে আমার কাছে আপনাদের ভাইয়ের কাছে একটু হালকা ঝোল ঝোল থাকলে ওটা খেতে বেশি ভালো লাগে সচরাচর। তো সব সময় দেখা যায় এক খাবার খাওয়া হয় না, মাঝে মধ্যে ঝোল ঝোল করে খাওয়া হয়, মাঝে মধ্যে হালকা একটু করে খাওয়া হয়, মাখা মাখা করে আর কি। তো এদিকে কিন্তু আমি মাংস বসিয়ে দিয়ে তারপরে এখানে কাজ করতে চলে আসছি। তো আজকে কিন্তু আমি একদম 12টা থেকে কাজ মনে হয় শুরু করেছি, আল্লাহই ভালো জানে। কারণ আমি কখন কোন কাজ করি জানি না, নিজেও জানি না। তো যাই হোক, আজকে কিছু কথা বলি। মধ্যবিত্ত ফ্যামিলি বলতে অনেকেই মানে কথা বলছে, মধ্যবিত্ত ফ্যামিলি হলেই কি মানে হিসাব করে চললেই কি 4-5 হাজার টাকা কখনো জমানো যায়? এটা আসলেই সত্যি কতটুকু, সেটাই আজকে আলোচনা করছি। তো আমার তো মনে হয় না যে আসলে মধ্যবিত্ত ফ্যামিলিরা হিসাব করে চললেই 4-5 হাজার টাকা জমানো যায় অনায়াসে, এটা কখনোই না, এটা ভুল কথা। কারণ অনেক ফ্যামিলি আছে 4-5 হাজার টাকা তার সংসারের খরচ, মানে সংসারের খরচের জন্য রাখে। তো দেখা যায় যে এমন টানা-হেঁচড়াভাবে চলে যে সেই টানা-হেঁচড়াভাবে না চললে তার 10-12 হাজার টাকা খরচ লেগে যাবে, সেই 4-5 হাজার টাকাও তার জোটে না। দেখা যায় যে অনেক টানা-হেঁচড়া করে 2-3 হাজার টাকা খরচ করে, তাহলে সেইখান থেকে কিভাবে টাকা জমাবে? সবাই কিন্তু একটু কমেন্টে জানাবেন। আদৌ এগুলা ভুল তথ্য কেন কে দেয় জানি না। আর আসলেই কি মানুষের মধ্যবিত্ত ফ্যামিলিরা এত টাকা কখনো বাজারের জন্য রাখে 30-35-20 হাজার টাকা? কারণ যেখান থেকে 5 হাজার টাকাই সঞ্চয় করতে পারবে একটু কষ্ট করলে, এটি জীবনে সম্ভব আমার জানা নেই। কারণ আমার দেখা যত মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদের মনে হয় না এত টাকা কখনো বাজার খরচের জন্য রাখে। তো যাই হোক, আমার তো এতটুকুই মনে হলো, আমিও একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউ বা মেয়ে, এরকম কখনো আমি দেখি নাই। আমার তো দেখা যায় যেখানে আমার 5 হাজার টাকা খরচ, সেইখানে দেখা যায় আমার 4 হাজার টাকা থাকে, সেইখানে আমারও সেই 4 হাজার টাকা দিয়ে সংসার চলতে আমার হিমশিম খেয়ে উঠি। তো সেইখানে আমি 5 হাজার টাকা কী করে জমাবো? সেইখান থেকে হিসাব করে আমি কি করে জমাবো? আমার হিসাব করে চলতে হয় যে এই সংসারে এই কয় টাকা কম আছে সেটা আমি কিভাবে পূর্ণ করব। তো সেটা করি। তো সেইখানে আর জমানোর কথা কোত্থেকে আসে জানি না। আল্লাহ সবাইকে ওরকম কোটিপতি মধ্যবিত্ত দাও যেখানে অনায়াসে 4-5 হাজার টাকা জমানো যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। অনেক আপুদের সংসার অনেক বড়, তারাও মধ্যবিত্ত দাবি করে, যাদের সংসারে 15-20 হাজার 30 হাজার টাকা মানে মাসে খরচ, সেইখান থেকে 5 হাজার টাকা জমাতে পারে। তো যাই হোক, আজ আমরা তো ওরকম মধ্যবিত্ত না, বড়লোক মধ্যবিত্ত না, নিম্নবিত্ত মধ্যবিত্ত, এর জন্য আমরা হয়তো 4-5 হাজার টাকা আমাদের সংসারের খরচ, আর সেখান থেকে তো জমানো দূরের কথা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবার থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।